গম্ভীর চোখে চেয়ে আছে আলফাজ সাহেব। তার চাহনিতে নিষ্প্রাণের হাবভাবের কোনো পরিবর্তন হলো না। সে নির্দ্বিধায় খেয়ে যাচ্ছে। টেবিলের একপাশে দাঁড়িয়ে আছেন ঝুমা, তার পাশ ঘেঁষে আইনরি। আলফাজ সাহেব বেজায় বিরক্ত হলেন নিষ্প্রাণের এহেন আচরণে। একরাশ বিরক্তি নিয়ে বললেন, কি করা হয়? মুখে দেওয়া খাবারের লোকমা গিলতে পারল না নিষ্প্রাণ। চোখ তুলে তাকিয়ে আনম্র গলায় বলল, খেয়ে নেই স্যার, তারপর কথা বলি। চোখের কোণ বাঁকিয়ে আইনরির দিকে তাকালো নিষ্প্রাণ। চতুর চাহনি। আলফাজ সাহেব চড়া হলেন। অসহ্যকর চাহনিতে মেয়েকে দেখলেন। আইনরির কাতর চোখে শান্ত হলেন তিনি। খাবার টেবিলে আর কোনো কথা হলো না। খাওয়া শেষে নিজের ঘরে গেলেন আলফাজ সাহেব। বসার ঘরে বসে আছে নিষ্প্রাণ, অনুত্তেজ নিরুত্তেজ স্থির। চট করে তার পাশে বসে আরিশা। একগাল হেসে বলল, থ্যাংক ইউ। জানো, অলিক স্যারকে কোচিং থেকে বের করে দিয়েছে। আই এম সো হ্যাপি। নিষ্প্রাণ চোখে এসে স্নিগ্ধ স্বরে বলল, অলওয়েজ বি হ্যাপি। আরিশা ফিক করে হেসে ফেলে। চটপটে গলায় বলল, এই, তুমি বিয়ে করছো কবে? আমি আপুকে বলেছি আমাকে বিয়েতে একটা লাল শাড়ি কিনে দিতে। লাল টুকটুক সাজবো আমি। ইস, কবে হবে তোমার আর আপুর বিয়ে? নিষ্প্রাণ মিষ্টি করে হেসে ঝরা গলায় বলল, যখন তোমার আপু কবুল বলবে। আরিশা উচ্ছ্বাসিত গলায় বলে ওঠে, আরে আরে, জলদি জলদি করো। ইস, আমি কিন্তু খুব সাজবো। ওকে কিউটি। তীক্ষ্ণ স্বর ভেসে আসে আইনরির। রঞ্জিত চোখে কাটকাট গলায় বলল। আরিশা মুখভর্তি হাসি নিয়ে ফিচেল গলায় বলল, এমন করছো কেন? তোমার বয়ফ্রেন্ডকে নিয়ে যাচ্ছি নাকি? দুবনের কথায় মুচকি হাসে নিষ্প্রাণ। তার চোখে চোখ পড়তেই লজ্জায় কাতর হয় আইনরি। কিছু সময় পর আলফাজ সাহেব আসেন। নিষ্প্রাণ তাকে দেখিয়ে বিগলিত হাসে। সম্মানপূর্বক উঠে দাঁড়ায়। নিষ্প্রাণকে বসতে বলেন আলফাজ সাহেব। ঘড়ির কাঁটা টিকটিক করে চলছে। সন্ধ্যা রাত ক্রমশ নিশুতি রাতের দিকে ধাবিত হচ্ছে। আলফাজ সাহেব ভারী গলায় প্রশ্ন করলেন, ফ্যামিলিতে কে কে আছে? নিষ্প্রাণ আলতো চোখে তাকায় আইনরির দিকে। তারে চাহনির মানে আইনরি কি বলেনি তার সম্পর্কে? নিষ্প্রাণ মোলায়েম গলায় প্রত্যুত্তর করে, সবাই আছে। আইনরি ভরকে যায়। দম বন্ধ করে কিছু বলতে যাবে তার আগেই আলফাজ সাহেবের কঠোর দৃষ্টিতে থমকে যায়। নিষ্প্রাণের দেওয়া উত্তরে ক্ষুব্ধ হলেন আলফাজ সাহেব। ক্ষুণ্ণ গলায় বললেন, মানে কি? নিষ্প্রাণ শীতল চোখে চেয়ে স্বাভাবিক গলায় বলল, যার কেউ নেই, পুরো দুনিয়াটাই তার। সেক্ষেত্রে সবার পরিচয় দেওয়াটা কি আদৌ সম্ভব? আলফাজ সাহেব মুখ বিকৃত করলেন। মনে মনে রাগ চড়ে গেল তার। তাচ্ছিল্যের সুরে বললেন, আমার মেয়েকে বিয়ে করতে চাও, আর সেই মেয়ের বাড়িতে এসেই খাওয়া দাওয়া? বিয়ের পর আমার মেয়ের ভরণ পোষণ করতে পারবে তুমি? নিষ্প্রাণ তার মায়াময় চোখে নিগুড় চাহনি আবদ্ধ করল আইনরির তরল মুখে, তারপর ঠোঁটে। এই ঠোঁটের জন্যই এত কিছু। এই ঠোঁটের মালিকানা সত্ত্ব তাকে পেতেই হবে। তার ধ্রুব তারাকে তার চাই। তার অমার্জনীর একমাত্র তাড়া করে চাই। নিষ্প্রাণ নজর ঘোরায়। প্রলম্বিত শ্বাস ফেলে নিরুদ্বেগ গলায় বলল, আমি তো এখানে আপনার জামাই হয়ে আসিনি, ধ্রুব তারার বন্ধু হয়ে এসেছি, মায়ের ছেলে হয়ে এসেছি, আরিশার ভাই হয়ে এসেছি। আর একবেলা খাওয়ার জন্য কাউকে খোটা দেওয়া কোনো ভদ্রলোকের কাজ বলে আমি মনে করি না। তেতে উঠলেন আলফাজ সাহেব। ক্ষোভিত গলায় বললেন, কি বলতে চাও তুমি? কোন যোগ্যতার ভিত্তিতে আমি আমার মেয়েকে তোমার হাতে তুলে দেব? ভালোবাসার যোগ্যতায়। তীব্র রাগের পরিস্ফুটন ঘটালেন আলফাজ সাহেব। রিনরিনে গলায় বললেন, তুমি আমার মেয়েকে ভালোবাসো? শুধু এই একটা কারণে আমি আমার মেয়েকে তুলে দেব? ভাবলে কি করে তুমি? আলফাজ সাহেবের বিস্ফোরিত রাগে ধুক ধুক করে ওঠে আইনজির অন্তন্দ্রিয়। ঘন ঘন কয়েকটা শ্বাস ফেলে বলল, বাবা, তুমি একটু ওর কথাটা শোনো। আলফাজ সাহেব কর্কশ স্বরের বর্ষণ ঘটালেন। নিষ্প্রাণ সমাহিত। তার কোনো প্রতিক্রিয়া নেই। আইনরির চোখ ভিজে ওঠে। তার দিকে একবার পলক ফেলে তাকায় নিষ্প্রাণ। চোখের কোণ সংকুচিত করে তীক্ষ্ণ চাহনিতে তাকিয়ে থাকে। আলফাজ সাহেব উগ্র মূর্তি ধারণ করলেন। বললেন, কারোর দায়িত্ব নিতে হলে নিজেকে আগে তার যোগ্যতা অর্জন করতে হয়। ধরনীয় মাটিতে দাঁড়িয়ে চাঁদকে সবাই দেখে, কিন্তু তাকে পাওয়া আশা করতে নেই। নিষ্প্রাণ মনস্কনে হাসে। যোগ্যতা? তার যোগ্যতাকে টাকার অঙ্কে পরিমাপ করা হচ্ছে? কিন্তু এই মানুষটা জানে না যে অর্থের বড়াই সে করছে নিষ্প্রাণের কাছে তার মূল্য 0। 3 জন আলফাজ সাহেবকে কেনার ক্ষমতা রাখে নিষ্প্রাণ। কিন্তু আপাতত সে তার পরিচয় সকলের অগোচরে রাখবে। রাজন শিকদার নিষ্প্রাণকে শর্ত দিয়েছে, একজন সাধারণ মানুষের মতোই তাকে তার জীবন অতিবাহিত করতে হবে। অনার্স কমপ্লিট হওয়ার আগ পর্যন্ত সে কাউকে তার পরিচয় দিতে পারবে না। নিষ্প্রাণ এটাকে তার করা অন্যায়ের মাসুল মনে করে।
কিন্তু রাজন শিকদার ভেবে রেখেছেন অন্য কিছু। তিনি নিষ্প্রাণের সুস্থ মস্তিষ্কের প্রমাণ চান, এক প্রাণহীন পুরুষের মাঝে প্রাণের সঞ্চারণ চান, যে মানুষ নিজের হাতে তার জন্মদাতা পিতাকে খুন করেছে। চিকিৎসার জন্য নিষ্প্রাণকে পাঠানো হয় ইংল্যান্ডে। 12 বছর সেখানেই কাটায় নিষ্প্রাণ। তাকে স্বাভাবিক জীবন কাটানোর প্রতিশ্রুতি দিয়ে ফিরে আসতে হয় নিজের দেশে। নিষ্প্রাণ বেশ কিছু সময় নীরব থাকল। নীরবতা কাটিয়ে সহজ গলায় বলল, আমি আপনার কাছে সময় চাইছি, মাত্র 2 বছর আমাকে দিন। আমি কথা দিচ্ছি, আপনার মেয়েকে আমি রানী বানিয়ে রাখবো। যদি সেই যোগ্যতা আমি অর্জন করতে না পারি, তাহলে আমার আকাশের ধ্রুব তারাকে আমি আপনার হাতে দিয়ে যাব। বিতৃষ্ণ চোখে তাকালেন আলফাজ সাহেব। তার ভ্রুযুগল কুঞ্চিত হল। নিষ্প্রাণের আস্ফালন দেখে তিনি রীতিমতো বিস্মিত হলেন। নিষ্প্রাণ আনম্র গলায় বলল, সব বাবা মাই তার সন্তানের ভালো চায়। মেয়েদের মা বাবা আরও এক ধাপে গিয়ে তাদের অনেক কিছু ভাবতে হয়। 2 বছর অনেকটা সময়। ভাবুন, দেখুন, সঠিক সিদ্ধান্ত নিন। চাঁদ সবাই চায়, তাকে পাওয়া অসম্ভব তা জেনেও তাকে পেতে চায়। এইসব মানুষের স্পর্ধা নয়, তাদের অনুরক্তি প্রেম। চাঁদকে পাওয়া জরুরি নয়, চাঁদের অনুরূপ যে কেউ তার জ্যোৎস্না আকাঙ্ক্ষিত মানুষের অমানসিকে আলোকিত করতে পারে। আলফাজ সাহেব কথা বাড়ালেন না, বিরক্তি করলেন না কোনো। কিন্তু নিষ্প্রাণ বিচলিত নয়। তার ধ্রুবতারাকে তো কেউ কেড়ে নিতে পারবে না, তার ছায়াও নয়। আধার কালো নবলোকে রূপোর থালার মতো চাঁদ, ছকমকে তারা কৃষ্ণকায় নবলোক ভেদ করে সমহিমায় উকি দিচ্ছে, খিলখিল করে যেন হাসছে। তার নিচে দাঁড়িয়ে নিষ্প্রাণ। আইনের কঠোর দৃষ্টি হৃৎপিণ্ড ফুঁড়ে দিচ্ছে তার। জ্বলন্ত গলায় বলল, সমস্যা কি তোর? ভালোভাবে কথা বলতে পারিস না? এসব কি বলছিলি বাবাকে? নিষ্প্রাণ একটা দীর্ঘশ্বাস টেনে নেয়, অধর ছড়িয়ে তা নিশ্চিত করে। মিহি গলায় বলল, যা সত্যি তাই বলেছি। এর চেয়ে ভালো জবাব আমার কাছে ছিল না। তাই বলে তুই? আইনরির কথার মাঝপথেই তার হাত মুষ্টিবদ্ধ করে নিষ্প্রাণ। অপাংতেও কাজ করে বসে। আইনরির হাতে শক্ত করে অধর চেপে ধরে। হতভম্ব হয়ে যায় আইনরি। তরলে ভরে ওঠে আখিদয়। চন্দ্রিকার ক্ষীণ আলোতে তা চিকচিক করে ধরা দিচ্ছে নিষ্প্রাণের চোখে। অপ্রমেয় মায়ায় নিজের হাত ছোঁয় আইনরির গালে। ঝনঝনিয়ে ওঠে আইনরির নিদ্রিত নারী মন। ভারী শ্বাস ফেলে আচ্ছন্ন চাহনিতে তাকাতেই সরব গলায় প্রশ্ন ছড়ে নিষ্প্রাণ, ভালোবাসিস আমাকে? ডুকরে ওঠে আইনরি। ভারী বর্ষণ ঝরিয়ে অস্পষ্ট স্বরে বলল, হুম। নিষ্প্রাণ চোখে হাসে। আইনরির হুমশব্দেই নিষ্প্রাণের পুরুষ মনে কাতরতা দেখা দেয়। দাম্ভিকতার সাথে বলল, ভরসা রাখ আমার উপর। আইনরি তার চোখের ধারা দমন করে। ঝাপসা চোখ দুটো মুছে নিয়ে নিরেট গলায় বলল, বাসায় যা, অনেক রাত হয়েছে। যাচ্ছি। সাবধানে যাবি। ওকে মাই লাভ, বাই, সেও সুন। আইনরিকে বিদায় জানিয়ে চলতে শুরু করে নিষ্প্রাণ। ছোট ছোট পা ফেলে অদম্য চলা। আইনরি অনিমেষ চেয়ে থাকে আবছায়াতে। একটু একটু করে মিলিয়ে যাচ্ছে নিষ্প্রাণ তমসাচ্ছন্ন নীরব পরিবেশে। সেই গলিতে ঢুকে চঞ্চল মনে হাঁটতে থাকে নিষ্প্রাণ। তরক করে মস্তিষ্ক জেঁকে ওঠে সেই কুকুরের কথা। নিষ্প্রাণ তার শুষ্ক অধরের বলয় করে সিটি বাজাতে থাকে, কিন্তু কুকুরটিকে কোথাও দেখল না। থমকে যায় নিষ্প্রাণ। সোডিয়াম বাতির আলোয় এধার ওধার তাকিয়েও কোনো কিছু তার দৃষ্টিগোচর হলো না। পাশ দিয়ে একটা লোক যাচ্ছিল। নিষ্প্রাণ আনম্র গলায় তাকে টেকে জিজ্ঞেস করে কুকুরটার কথা। লোকটা জানায়, আজ সকালেই একটা গাড়ির নিচে চাপা পড়ে কুকুরটি। সারাদিন রাস্তায় পড়েছিল কুকুরটির প্রাণহীন দেহটি। সন্ধ্যার দিকে সিটি কর্পোরেশনের লোক এসে দেহটিকে নিয়ে যায়। বিষণ্ণ শ্বাস ফেলে নিষ্প্রাণ। লোকটি চলে যায় তার গন্তব্যে। নিষ্প্রাণের মনে হলো সেই কালো কুকুরটি লেজ নাড়তে নাড়তে তার সামনে এসে দাঁড়িয়েছে। নিষ্প্রাণ বিনা দ্বিধায় বসল। কুকুরটির মাথায় হাত বোলালো। নরম গলায় বলল, তোর সাথে শেষবারের মতো দেখা হলো না রে, ক্ষমা করিস আমায়। কুকুরটি সশব্দে ডেকে ওঠে। নিষ্প্রাণ অদ্ভুতভাবে ঘাড় নাড়িয়ে সিটি বাজাতে থাকে। বিভৎস তপ্ত কিরণে 8 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছে নিষ্প্রাণ আর আইনরি। উষ্ণতায় অতিষ্ঠ জনমানবপূর্ণ জায়গাটিতে দাঁড়িয়ে অপেক্ষার প্রহর গুনছে তারা। 20 দিন হসপিটালে শুয়ে বসে কাটিয়ে একটা তিক্ত অনুভূতির জাতাকলে নিষ্পেষিত হচ্ছিল সীমান্ত। তাই আর দেরি না করে সীমান্তের বড় ভাই তাকে বাসায় নিয়ে যায়। সীমান্তকে দেখতেই তাদের এলাকায় আসে আইনরি আর নিষ্প্রাণ। কিশোরী বিকেলে ভিড়ভাট্টা প্রচুর। গন্তব্যে ফেরা মানুষগুলো তখন তটস্থ, উদ্বিগ্ন, বিচলিত। সময়কে ডিঙিয়ে যত দ্রুত সম্ভব ফিরতে হবে। প্রায় 8 ঘন্টা দাঁড়িয়েও কোনো বাস পেল না নিষ্প্রাণ, যাতে তারা নির্বিঘ্নে চড়তে পারে। গাদাগাদি ঠাসাঠাসি করে ওঠা মানুষগুলোর অবস্থা দেখেই গা গুলিয়ে উঠছে আইনরির। তবুও থেমে থাকার নয়, বাধ্য হয়ে অনেকটা মনের বিরুদ্ধে গিয়ে একটা বাসে ওঠে দুজনে। সিট খালি নেই।
পেছন দিকে গুটি কয়েক মানুষ দাঁড়িয়ে আছে। আইনরি অস্বস্তিকর চোখে তাকায়। আইনরির উচাটন বুঝতে পেরে নিষ্প্রাণ বদ্ধ শ্বাস ফেলে। বাসের মাঝামাঝি গিয়ে বাম দিকের সিটের সাথে ঘেঁষে দাঁড়ায় এসে আইনটিকে দাঁড় করায় নিজের সামনে। বাস চলতে শুরু করে। লোকাল বাস হওয়ায় একটু পর আরও কিছু মানুষ বাসের ভেতর ওঠে। ফুঁসতে থাকে নিষ্প্রাণ। আইনরির সামনেই কৃষ্ণাঙ্গ দেহের একটা ছেলে এসে দাঁড়ায়। নিষ্প্রাণ আইনরির কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলল, ঘুরে দাঁড়া দেবো তারা। আইনরি দ্বিরুক্তি করল না। আজকাল মেয়েরা নিজের সেফটির জন্য সামনে ব্যাগ নিয়ে চলতেও দ্বিধা করে না। নিষ্প্রাণের দিকে ঘুরে দাঁড়ায় আইনরি। আইনরির পেছনে দাঁড়িয়ে থাকা ছেলেটার চোখ বলে দিচ্ছে নেশায় পেয়েছে তাকে। চলন্ত বাসের সাথে তাল মিলিয়ে ছেলেটা একটু একটু করে আইনরির দিকে চেপে আসে। নিষ্প্রাণের কুপিত দৃষ্টি, কিন্তু তার দৃষ্টিগোচর হল না আইনরির। উপরওয়ালার এক অদ্ভুত সৃষ্টি নারী, তাকে নাকি বোঝা যায় না। সত্যি কি তাই? হ্যাঁ তাই। নিজের শরীরে অনাকাঙ্ক্ষিত একগোছা চুলের স্পর্শ নারীর রাতের ঘুম কেড়ে নিতে যথেষ্ট। সেখানে কাঙ্ক্ষিত যন্ত্রণাময় ছোঁয়াতেও নারী মন পুলকিত হয়। আইনরিরও আজ তাই হচ্ছে। নিষ্প্রাণের এতটা কাছে সে এর আগে কখনো আসেনি। তার নিমগ্ন দেহে আশ্রে পড়ছে নিষ্প্রাণের শ্বাস, ঝলসে দিচ্ছে তার দেহ পিঞ্জর। ড্রাইভার গাড়ির ব্রেক কষতেই নিষ্প্রাণের বুকের উপর আশ্রে পড়ে আইনরি। লজ্জায় সংকোচে শিউরে ওঠে সে। তার নারী সত্তায় নিষ্প্রাণের দৃঢ় বুকের পাটাতনের স্পর্শে বিগলিত হতে থাকে। লাজুক চোখে নিষ্প্রাণের মুখের দিকে তাকায়। নিষ্প্রাণ দৃঢ়, কঠোর, প্রকুপিত। কিন্তু তার ধারণা করতে পারল না আইনরি। সে প্রফুল্ল চিত্তে চেয়ে আছে নিষ্প্রাণের দিকে। কৃষ্ণাঙ্গ ছেলেটির ধাক্কাতেই আইনরি হেলে পড়ে নিষ্প্রাণের বুকে। তাতে খানিকটা প্রসন্ন হয় আইনরি, কিন্তু রোষানলে জ্বলে ওঠে নিষ্প্রাণ। আইনরির বাম দিকের সিটে এক দম্পতি বসে আছে। পুরুষটির বুকের সাথে জড়িয়ে আছে 6-7 বছরের একটা মেয়ে। ঘুম জড়ানো আঁখি দুটো খুব কষ্টে মেলে রাখতে চায় বাচ্চাটি। নিমিঝিমি চোখে আইনরিকে দেখে। আইনরি দুহাতে নিষ্প্রাণের শার্ট খামচে ধরে আছে। মিটিমিটি হেসে বাচ্চাটার সাথে চোখের ইশারায় ভাবের আদান প্রদান করছে। খোলা জানালা দিয়ে হুড়হুড়ে উষ্ণ বায়ু ঢুকছে। গাড়ি স্লো হতেই নিষ্প্রাণ তার কাঁধের ব্যাগ নামিয়ে আইনরির পিঠের উপর রাখে, যাতে করে আর কারো স্পর্শ না লাগে ধ্রুবতারার শরীরে। চোখাচোখির এক পর্যায়ে বাচ্চাটা ফিক করে হেসে ফেলে। তার বাবা মুগ্ধ গলায় বলল, কি হয়েছে আমার রিনি মামনির? রিনি হৃদয় গলা হাসে। আইনরির দিকে তাকিয়ে চোখ নাচিয়ে দন্তপাটি বের করে। মায়া লাগে আইনরির। বাচ্চা বাচ্চা চোখ দুটো তাকে টানছে। নিষ্প্রাণের দিকে তাকাতেই ক্ষুণ্ণ হয় সে। এই ছেলেটা এমন কেন? কেমন অদ্ভুত। আচমকা নিজের কোমরে কারো ছোঁয়া অনুভব করে আইনরি। তার সপ্রতিভ মন নিষ্প্রাণের দিকে চেয়ে আছে। ধীরে ধীরে সেই স্পর্শ গভীর হয়। আইনরি মৃদু গলায় বলল, প্রাণ। মুহূর্তেই নিষ্প্রাণের উগ্র চেহারা দেখে আত্মারাম কেঁপে ওঠে আইনরির। সেই স্পর্শ নিষ্প্রাণের ছিল। পেছনের ছেলেটা নিজের হাত বাড়াচ্ছিল দেখে নিষ্প্রাণ নিজেই আইনরির কোমর ধরে রাখে। এক হাতে ব্যাগ, অন্য হাতে আইনরির কোমর। নিজেকে পুরো দস্তুর ঠেসে রেখেছে সিটের বাড়ন্ত জায়গাটার সাথে। কষে এক লাথি বসায় ছেলেটার উরুতে। অকস্মাৎ ঘটনাটি ঘটায় ছেলেটা ধরাস করে পড়ে যায়। বাস ভর্তি মানুষ হকচকিয়ে ওঠে। হেল্পার চেঁচামেচি শুরু করতেই ড্রাইভার বাস থামায়। নিষ্প্রাণ আইনরির কাছ থেকে সরে এসে ছেলেটার গেঞ্জির কলার ধরে মুখে টপাটপ কয়েকটা ঘুষি মেরে বসে। আইনরি থরথরিয়ে কাঁপতে থাকে। ছোট্ট মেয়েটার বাবা উঠে এসে বলল, আপনি আমার সিটে বসুন, বি রিল্যাক্স। আইনরি ভয়াতুর চোখে নিষ্প্রাণের হিংস্রতা দেখছে। ছেলেটিকে ইচ্ছে মতো ঘুষি মারছে, সাথে লাথি। বাসের অনেকেই থামাতে গিয়েও ব্যর্থ। একটু সুযোগ পেতেই ছেলেটা বাস থেকে নেমে পড়ে। দ্রুত পায়ে নামে নিষ্প্রাণ। ছেলেটার পিঠে এক লাথি বসাতেই হুমড়ি খেয়ে পড়ে। আইনরি বাস থেকে নেমে আসে। নিষ্প্রাণের হাত চেপে ধরে ভীত গলায় বলল, ছেলেটার মুখ দিয়ে লহুর ধারা বইছে। শীর্ণ শরীরে এর চেয়ে বেশি আঘাত সয়ে নেওয়ার ক্ষমতা আর নেই। ছোট্ট বাচ্চাটা বাবার কোল থেকে ড্যাব ড্যাব চোখে চেয়ে আছে। পুরুষটি বলল, সমস্যা কি আপনার? এদেরকে এভাবে শায়েস্তা করা উচিত। এদের মতো কিছু পিশাচের দলের জন্য মেয়ে মানুষ ঠিকমতো রাস্তায় চলাফেরা করতে পারে না। বাচ্চাটার মা হঠাৎ চেঁচিয়ে ওঠে, রেনির আব্বু চুপ করুন, দেখছেন না মেয়েটা ভয় পেয়ে আছে। আইনটির চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। সেদিকে এক পলক তাকিয়েই আহত ছেলেটার পুরুষাঙ্গ বরাবর সজোরে এক লাথি বসায় নিষ্প্রাণ। দম বন্ধ হয়ে আসে আইনরির। আজরাহান বাঁকা হাসে। তার হাত চেপে ধরে প্রহর। প্রহরিনী বাবার বুকে সমাহিত। উৎসুক জনতার কলকাকলি। আজরাহান গাঢ় গলায় বলল, এদের মতো মানুষের উপযুক্ত শাস্তি, না থাকবে বাস, না বাজবে বাঁশি। প্রহর হজম করে নিল সেই বাক্য। সে অভ্যস্ত এতে। আইনটি কেঁপে যাচ্ছে। নিষ্প্রাণ হুট করে বাসের ভেতর ঢোকে। তার ব্যাগটা নিয়েই বেরিয়ে আসে। শক্ত হাতে আইনটির হাত চেপে ধরে বলল, চল। আজরাহান মুগ্ধ হাসে। প্রহরকে খোঁচা মেরে বলল,
প্রেমিক পুরুষ দেখেছিস? দেখে নে। একটা রিকশায় চড়ে বসে দুজনে। আইনরি নৈঃশব্দে চোখের পানি ফেলছে। নিষ্প্রাণের হাতটা বুকের সাথে চেপে ধরে আর্দ্র গলায় বলল, এত রাগ কেন তোর? নিজের রাগকে কন্ট্রোল করতে পারিস না? যদি বাবা জানতে পারে এসব। আইনের হাত সরায় নিষ্প্রাণ। জ্বলন্ত চোখে তাকিয়ে ফোঁস করছে। এলোথেলো চুলে ঢেকে আছে কপাল। কর্কশ্বরে বলে ওঠে নিষ্প্রাণ। রিক্সা থামান মামা, থামান। নিষ্প্রাণের ভারী কণ্ঠে রিক্সাওয়ালা থম মেরে যায়। নিষ্প্রাণ নেমে পড়ে। ভাড়া মিটিয়ে কিছু দূর চলে যায়। আইনরিও নেমে যায় রিক্সা থেকে। নিষ্প্রাণের হাত ধরে কাতর গলায় বলল, কোথায় যাচ্ছিস তুই? নিষ্প্রাণ খড়খড়ে গলায় বলল, তোকে আমি নিয়ে ভাবতে হবে না। আর তোর বাবাকে বলবি বেশি বাড়াবাড়ি না করতে, সেটা কারোর জন্যই ভালো হবে না। নিষ্প্রাণ চলতে শুরু করে। নিরন্তর চলা। খুটখুট শব্দে কাঁদছে আইনরি। ঘোলা চোখে চেয়ে আছে নিষ্প্রাণের যাওয়ার পানে। এক ঝাঁক মরা কাক দেখার মতো অভিজ্ঞতা হলো আইনরির। মাঠ ভরা ছেলেমেয়ের সামনে অভব্য ভাষায় কথা শোনালো শ্রেয়া। অমসৃণ কণ্ঠে শাসিয়ে তাকে মনের ক্ষোভ নিশ্চিত করল। আইনরির ভেজা আখি পল্লব নিগড়ভাবে ওঠানামা করছে। তার অগোচরে টুপটুপ করে পড়ছে শীতল জল। শ্রেয়ার বজ্র কণ্ঠ, এতই যখন ওর গলায় ঝুলতে ইচ্ছে হলো, তাহলে মাঝখানে আমাকে কেন টানলে? লজ্জা করছে না তোমার? আইনরি অশ্রু সজল চোখে চেয়ে আছে। তার কথা দলা পাকিয়ে যাচ্ছে তার স্মরণালীতে। ভেজা গলায় বলল, আমার কথা শোন শ্রেয়া। কি শুনবো? কেন শুনবো? তুমি আসলেই একটা... অজানা কেউ মুখ চেপে ধরে শ্রেয়ার। লাল দুই চোখে পানি জমছে তার। ঘাড় ফিরে মানুষটাকে দেখে হকচকে যায় শ্রেয়া। নিষ্প্রাণ আরাক হাত দিয়ে আইনরির হাত চেপে ধরে। সরল দৃষ্টিতে চেয়ে বলল, কান্না বন্ধ কর। জোর করে কান্না বন্ধ করার দরুন স্বর্ণালী থেমে থেমে কম্পিত হচ্ছে আইনরির। শ্রেয়ার মুখ থেকে হাত সরায় নিষ্প্রাণ। দুর্বোধ্য গলায় বলল, তোমার আমার মাঝে এমন কোনো সম্পর্ক গড়ে ওঠেনি যার জন্য তুমি ধ্রুবতারার দিকে আঙুল উঠাবে। মাইন্ড ইট। শ্রেয়া রাগে ফেটে পড়ে বলল, তাহলে কি ছিল ওসব? নিষ্প্রাণ অকপট হাসল। রহস্যোচ্ছলে বলল, ইটস আ প্র্যাঙ্ক। চল ধ্রুবতারা। রাগে গজরাতে থাকে শ্রেয়া। চোখ দিয়ে অগ্নিনালা বের হচ্ছে। ঝনঝন করছে তার কলেবর। শহীদ মিনারের সিঁড়িতে বসে আছে আইনরি। কোন রকম ভাবাবেগ ছাড়াই আইনরির দিকে চেয়ে আছে নিষ্প্রাণ। আইনরির নিটল নেত্রযুগল দিয়ে স্লোতধারায় স্বচ্ছ শীতল নোনতা জলের নহর গড়াচ্ছে। নিষ্প্রাণ চোরা হাসল। মেয়েটা এত কাঁদে কেন? তার নয়নতারা কখনো কাঁদত না। নৈঃশব্দে শ্বাস ফেলল নিষ্প্রাণ। অপ্রত্যাশিত কাজ করল। দুই হাতে আইনরির চোখের জল মুছে দিল। আজলাতে মুখটা ঘুরিয়ে নিয়ে তার দিকে ফেরালো। ডাসা ডাসা চঞ্চল দুই চোখে নিষ্প্রভ। নিষ্প্রাণ মোলায়েম গলায় বলল, কাঁদিস না রে, ভালো লাগছে না আমার। আইনরি আলগোছে নিষ্প্রাণের হাত ছড়ায়। চিন্তিত মুখটা নিচু করে। অপরাধ বোধ ঘিরে ধরে তাকে। নির্লিপ্ত হয়ে বসে থাকে। ওড়নার কোনা নিয়ে আঙুলে পেঁচাতে থাকে। নিষ্প্রাণের অনাড়ম্বর দৃষ্টি। আইনরি অনুতপ্ত গলায় বলল, সরি। নিষ্প্রাণ টিমটিমে গলায় বলল, এখন সরি বলছিস কেন? কে বলেছিল তোকে পাকনামি করতে? আইনরি ঠোঁট ফুলিয়ে নিষ্প্রাণের দিকে তাকায়। গাঢ় দৃষ্টি, অপ্রকট অনুভূতি, সপ্রতিভ বাসনা। নিষ্প্রাণ আরেকটু পাশে ঘেসে বসে আইনরির লজ্জা হয়। ভালো লাগে তার। নিষ্প্রাণ তার হালকা ভর আইনরির কাঁধের দিকে হেলিয়ে দেয়। রহস্য হাসে। চিত্রভানু আজ লজ্জিত। লুকোতে চায় নীলাভ কাদম্বরীর আড়ালে। লুকোচুরি হাসি তার। আচমকা দাপিয়ে ওঠে। পুনরায় নুইয়ে যায়। প্রভঞ্জনে সেই তপ্ততা। মৃদু শীতলতায় কাতর সে। ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছে সে সর্বাঙ্গের রোম। নিষ্প্রাণ চাপা সুরে কানের কাছে বলল, বিয়ের পরে সব কান্নাকাটি চলবে না কিন্তু। যা কান্নাকাটি করার বিয়ের আগেই করে নে। আইনরি চোখের পাতা সংকোচন করে। ব্যস্ত হয়ে বলল, কেন? কান্নাকাটি আমার ভালো লাগে না, তাই। বিগলিত হাসে আইনরি। নিষ্প্রাণের চশমার গ্লাসে নিজের মুখটা দেখতে পায়। কাজ ভেদ করে ওই দুই ভরার চোখে চেয়ে আছে আইনরি। গভীর শান্ত দুই চোখ এক নিমেষেই কুহেলিকায় আচ্ছন্ন করে আইনরিকে। আইনরির ধ্যান ভাঙে কুসুমের সরস গলায়, কিরে কবুতরের জোড়া, জায়গা তো আরও আছে, এমন সেটে বসে আছিস কেন? আইনরি লজ্জা মিশ্রিত হাসে। সীমান্তের কার্বন কপি এসেছে, যেন সীমান্তের অপরিণত পূরণ করতে কুসুমের এই নতুন রূপ। জবাব দিল নিষ্প্রাণ, কেন? হিংসা হয় তোর? কুসুম তরল মেজাজ দেখিয়ে বলল, হিংসা হবে কেন? বিয়ের আগে লটর পটর করা এই তো গো প্রেমিক যুগলের কাম। লটর পটর আবার কি? কুসুম হাড় মেনে বলল,
জানি তো, কাল যখন সীমান্তের সাথে কথা বললাম ও বলল তোদের দুইজনের মধ্যে নাকি লটর পটর চলে, তাই বললাম। ছোট করে হাসে নিষ্প্রাণ, উঠে দাঁড়ায় এসে স্বাভাবিক গলায় বলল, আমি গেলাম, যাবি না কোথাও? নিষ্প্রাণ যেতেই ঝুপ করে আইনজির পাশে বসে কুসুম চাপা উত্তেজনা নিয়ে বলল, এই ফেসে গেছে নিষ্প্রাণ তাহলে? আইনজি বৃদিত অবনত শিরয়ে অস্পষ্ট সুরে বলল, হুম। কুসুম এক আকাশ উচ্ছলতা নিয়ে তীরের বেগে প্রশ্ন ছড়ে, আঙ্কেল মেনে নিয়েছে সব? প্রাণ কথা বলেছে বাবার সাথে, তেমন কিছু বলেনি, তবে মেনে নেবে মনে হচ্ছে। উল্লাসিত গলায় হৈ হৈ করে ওঠে কুসুম। ইস, কবে হবে তোদের বিয়ে? নিষ্প্রাণ হাদারামটাকে বর বেশে দেখার অনেক শখ আমার। এই আগে বল তো, ওই গুমড়ো মুখ চিতল মাছটাকে তুই পটালি কি করে? আরে চশমা পরতো মনে হয় যেন মানুষ না চোখে পড়ে ওর। তুই ভেবে দেখেছিস 1.5 বছর একই ডিপার্টমেন্টে থেকেও ও তোকে কখনো দেখেইনি? ভাবা যায়? কুসুমের কথায় অলক্ষিত হাসে আইনজি। আইনজির মুখের দিকে স্থির দৃষ্টিপাত নিষ্প্রাণের। হুম, মুখ নয়, আইনজির ঠোঁট। তার ওই গোলাপের পাপড়ির মতো নরম ওষ্ঠাধর প্রতিক্ষণে ঘায়েল করে নিষ্প্রাণকে। আর ওই লাল তিল, উফ, যেন এখনই নিষ্প্রাণের সর্বস্ব গ্রাস করে নেবে। সুপের কিছু অংশ লেগে আছে আইনজির ঠোঁটে। টিস্যু দিয়ে তা মুছে নেয় আইনজি। নিষ্প্রাণের সূক্ষ্ম দৃষ্টির কারণ জানার জন্য প্রশ্ন করে, কি দেখছিস এভাবে? নিষ্প্রাণ শীতল গলায় বলল, তোর ঠোঁট। বৃহৎ ঢোক গেলে আইনজি আশেপাশে সন্ধিষ্ণু চোখে তাকায়, বড় নিঃশ্বাস ফেলে অপ্রতিভ গলায় বলল, বাজে কথা বলিস কেন তুই? সত্যি বলেছি, তোর ঠোঁট যে আমাকে পিপাসার্ত করে, এই তৃষ্ণা আমি কি করে মেটাই? আইনজি ব্যস্ত সমস্ত হয়ে চেয়ার ছেড়ে ওঠে, নিষ্প্রাণের হাত ধরে ক্যাফে থেকে বেরিয়ে আসে। পিচ ঢালা সড়ক পথের ফুটপাত দিয়ে নির্বিঘ্নে হাঁটছে দুজন। দৈবাত বলে ওঠে আইনজি, রিক্সা নেই। কেন? আমি বলেছি তাই। বিরক্তি করল না নিষ্প্রাণ। রিকশায় পাশাপাশি বসতেই নিষ্প্রাণের এক হাত জড়িয়ে নিজের সাথে মিশিয়ে নেয় আইনজি। উত্তরোত্তর তার হৃদয় প্রকোষ্ঠে উত্তল অসহ দুর্বার ঢেউ খেলে যাচ্ছে। নিষ্প্রাণের হৃদস্পন্দন অনুরণিত করছে আইনজির দেহযষ্টি। তীর তীর করে কাঁপছে তার ঠোঁট। আইনজি ভীত হয়, শঙ্কিত হয়। এমন তো আগে কখনো হয়নি। নিষ্প্রাণ অতিমাত্রায় স্বাভাবিক। চলন্ত রিকশার সাথে মৃদু প্রভঞ্জন যেন তার উদ্যম ফিরে পেয়েছে। নিষ্প্রাণের ঘন চুল উলুথুলু, হাতে চাপ লাগতেই আইনজির দিকে তাকায়। বিলোপ গলায় বলল, কি হয়েছে? আইনজি আর চোখে তাকিয়ে মাথা ঝাঁকালো। কিছু হয়নি বুঝিয়েছে সে। গুঁড়ো হাসে নিষ্প্রাণ, মাথা হেলিয়ে আইনজির মাথার সাথে ঠেস দেয়। আদুরে গলায় বলল, বিয়েটা হতে দে, তার আগে আমাকে কলঙ্কিত করিস না। আইনজি লজ্জায় সিটিয়ে যায়। বদ্ধ অনুভূতিতে তার মরমর প্রাণ, যার স্পন্দন বয়ে বেড়াচ্ছে এই প্রাণহীন মানুষটা।